কঠিন এক পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কোটা সংস্কারপন্থীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ফুঁসে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থী। যেই হোক, সুস্পষ্টই বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো ব্যবস্থা নিব। সময় মতো পুলিশ অন্তত গুলি করবে না। আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড। ভিসি স্যার যেহেতু ছিলেন না, আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না, ওদেরকে শারীরিকভাবেও বাধ্য করা যাবে না। মাকসুদুন নবী। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। দর্শক, বিশেষ কিছু অংশ বিশেষ দেখাইছি আজকের এই ভিডিও থেকে। সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আপনার হয়তো জানা আছে আমাদের বাংলাদেশে এখন কোঠা আন্দোলন নিয়ে একটি রাজনীতি চাল চলতেছে। দর্শক, জানি না এই ঘটনাটি কত দূর যেয়ে গড়ায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমনই একটি কথা বলেছে যে নাকি দেশের গার্জিয়ান, যে নাকি দেশের মা বাপ, হত্যাকর্তা সবাই একাই তিনি। তো এমন একটি কথা বলেছে যার জন্য ছাত্র সমাজ পুরো গর্জে উঠেছে এবং সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা গরম হয়ে গেছে। দর্শক, এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন সমূহগুলো ভিডিওগুলো আমরা একে একে দেখি। এদিকে আমাদের ব্যারিস্টার সুমন ভাই এই কোঠা আন্দোলনকারীকে নিয়ে কি বলেছে এবং বাংলাদেশ সরকারকে সুপ্রিম কোর্টে মামলা ডায়াল করে কি বলেছিল, আমরা সেই ভিডিওটিও দেখব। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর দখলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। মুহুর্মুহু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের কফিন মিছিল। এতে সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। আর এই ঘটনায় ফের বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরপরই বিকেলে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এর আগে গেল রাতে সাধারণ শিক্ষার্থীরা সব হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছিলেন। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত স্বাভাবিক থাকার পর উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার সময় দুদিক থেকে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয় বিক্ষোভ মিছিল। কলাভবন সহ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। সে সময় মূল ক্যাম্পাসের ভেতর ঢুকে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। তাদের নিয়ে ঢাকা মেডিকেলের দিকে ছুটতে থাকেন সহপাঠীরা। এরপর বিভিন্ন হলের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদের বের করে দেয় পুলিশ। যদিও কোনো অবস্থাতেই হল না ছাড়তে অনড় ছিলেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের ভেতর পুলিশি হামলায় ক্ষোভ জানান তারা। আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর্য সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা পেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? নীলক্ষেত মোড়েও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং চলে টিয়ার শেল নিক্ষেপ। তবে সংঘাতের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল নিয়ন্ত্রণের দাবি করেছিলেন কোটা আন্দোলনকারীরা। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক পেটান শিক্ষার্থীরা।
এদিকে সকালে পুলিশ ও বিজিবি প্রহরায় রেজিস্ট্রার ভবন থেকে ভিসির বাসভবনে যান সিন্ডিকেট সদস্যরা। সে সময় বেশ কয়েক ঘন্টা ধরে সেখানে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। হল ছেড়ে দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। ভিসির পুরো বাসভবন ঘিরে তখন শতাধিক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের কড়া পাহারা। অন্যদিকে অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী সমাবেশ করেন শিক্ষকরা। কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা। রংপুরের যে ছেলেটা, সেই ছেলেটা দাঁড়িয়েছিল, পুলিশের সামনে দাঁড়িয়েছিল। কি জন্য দাঁড়িয়েছিল? তার আত্মবিশ্বাস ছিল যে পুলিশ অন্তত গুলি করবে না। আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে। একটা আন্দোলনের মধ্যে দিয়ে নতুন দিনের সূচনা হয়। এই আন্দোলনের ইমিডিয়েট ফলাফল যাই ঘটুক না কেন, বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শাহবাগে আমরা দেখলাম বিজিবি সেখানে টহল দিচ্ছে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে থেকেছে? সমাবেশ শেষে শিক্ষকদের কয়েকজন ভিসির বাসভবনের ভেতর ঢুকতে চাইলে বাধার মুখে পড়েন তারা। তবে অবশ্য অনুমতি পান কয়েকজন। পরে বেরিয়ে প্রতিক্রিয়া জানান তারা। ভিসি স্যার যেহেতু ছিলেন না, আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে জোর করা যাবে না, ওদেরকে শারীরিকভাবে বাধ্য করা যাবে না। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। কঠিন এক পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কোটা সংস্কারপন্থীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ফুঁসে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল থেকে বিতাড়িত করা, এমনকি তাদের আবাসিক রুম ভাঙচুর করার মতো ঘটনাও ঘটেছে। হল ছাত্রলীগের এক নেতার রুম থেকে রিভলভার উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 15 জুলাই সোমবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের 3টি হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর 21 হলের নিয়ন্ত্রণ নিয়ে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এদিন শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের আবাসিক কক্ষ ভাঙচুর করেন ও সার্টিফিকেট পুড়িয়ে দেন। এরপর থেকেই অধিকাংশ হলে ছাত্রলীগের নেতাকর্মীরা হল ত্যাগ করতে শুরু করেন এবং হলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাধারণ শিক্ষার্থীরা। এর পরদিন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অনেকেই ওই 3 হল ছাত্রলীগ মুক্ত বলে ঘোষণা দেন। এর কিছু পরেই রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হোসেনকে হল থেকে মারধর করে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে একই সময়ে হলের নাট্য ও বিতর্ক সম্পাদক ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ হলে ফিরে গেলে সাধারণ শিক্ষার্থীরা তার রুমে ঢুকে ভাঙচুর চালান। এ সময় তাকে মারধর করে রুম থেকে বের করে দেন তারা। পরিস্থিতি বেগতিক দেখে প্রক্টর মাসুদুর রহমানের নেতৃত্বে কয়েকজন সহকারী প্রক্টর ওই হলের ভিতরে প্রবেশ করেন। পরে রাত 12:15টার দিকে ছাত্রলীগের 10 নেত্রীকে হল থেকে নিরাপদে সরিয়ে নেন তারা। হল সূত্রে জানা যায়, উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া 10 ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে ছিলেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসেন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভি, বিপর্ণা রায়, সাইফুন্নেসা ইলমি সহ আরও অনেকে। 345 নম্বর কক্ষে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। কক্ষ দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও তার অনুসারীরা থাকতেন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় কক্ষ দুটির জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছেন। এ সময় শয়ন ও তার অনুসারীরা হলে উপস্থিত ছিলেন না, তবে সূর্যসেন হলের ফটকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা এক পর্যায়ে তাদেরও ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রুমেও ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সৈকত থাকতেন কবি জসিমউদ্দিন হলে। একই সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বিজয় 71 হলের রুমে ভাঙচুর চালিয়ে তার জিনিসপত্র নিচে ফেলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দিন সকালে স্যার AF রহমান হলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দামের রুম ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় সবকটি হলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রুমে ভাঙচুর চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে বুধবার সকালে মাস্টারদা সূর্যসেন হলের 440 নম্বর রুম থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীমুল ইসলাম এই রুমে থাকতেন এবং তিনি শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী বলে জানা গেছে।
এছাড়া মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেন। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।